হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটা সম্পর্কে বলতে চলেছি সেটা হলো প্রধান। সেখানে দীপক প্রধান নামে একজন তরুণ পুলিশ অফিসার যখন তার ধর্মপুরে বদলি হয়, তখন সমস্যা বহু গুণে বেড়ে যায়। ভালোবাসা, মর্যাদা, নীতি এবং সততার জন্য মানুষের লড়াইয়ে তার পাশে থাকার গল্প। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই একটা বিয়েবাড়ি অনুষ্ঠান চলছে। সেখানে আত্মীয় স্বজন, পরিবার পরিজন আসে, যেরকমটা সাধারণত বিয়েবাড়িতে হয়। আসলে বিয়েটা দীপক প্রধানেরই ছিল। তারপর ঠাকুরবাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে নায়িকার আবির্ভাব ঘটে, সঙ্গে তার ঠাকুমা। তারা সবাই ঠাকুরের সামনে প্রার্থনা করছিল। এরপর আবির্ভাব হয় আমাদের সবার প্রিয় নায়ক দেব, অর্থাৎ এই মুভিতে তার নাম দীপক প্রধান। সে বাইরে থেকে বাড়ির ভিতরে আসে ও সবার সাথে কথা বলে। সে একজন সৎ পুলিশ অফিসার। সে বলে তার ধর্মপুরে ট্রান্সফার আছে। তার মা খুবই চিন্তিত থাকে এই বিষয় নিয়ে। তারপর যা যা করার থাকে, সব আচার অনুষ্ঠান সম্পন্ন হলে তারা দুজনে মিলে ধর্মপুরের উদ্দেশ্যে রওনা হয়। তারা স্টেশনে পৌঁছালে একজন পুলিশ অফিসার, যার নাম বিবেক রায়, সে তাদের স্টেশন থেকে নিয়ে যায়। তারা একটা বাড়ির সামনে উপস্থিত হয়, কারণ তাদের থাকতে হবে। তো বিবেক তাদের নিয়ে আসে, তাদের আলাপ আলোচনা হয়। বাড়ির মালিক তাদের থাকতে গেলে অনেক কিছু নিয়মাবলীর কথা বলে। অবশ্যই তারা সেখানে থাকবে বলে ঠিক করে। তারপর মোবাইলে নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছিল বলে বাড়ির বাইরে আসলে একজন প্রতিবেশীর সাথে পরিচয় হয়। তারপর বিবেক আর দীপক একসাথে জায়গাটা ঘোরার জন্য বেরিয়ে পড়ে। গাড়িতে যেতে যেতে এক জায়গায় দেখে কিছু মানুষ আন্দোলন করছে, যাতে পুকুরটা মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া না হয়। অর্থাৎ ওই এলাকার প্রধান জোর করে ওই পুকুরটি বন্ধ করে দিতে চাইছিল। তাই দীপক ও বিবেক মিলে ঝামেলাটি সামলে নেয়। বিবেক বারণ করলেও দীপক গিয়ে সবটা সামলে নেয়, যাকে বলে এক প্রকার মানুষের পাশে দাঁড়ানো। সেখানে থাকা অন্যান্য পুলিশ অফিসারের সাথেও ঝামেলা হয়। পরবর্তী সিনে আমরা ওই এলাকার গ্রাম প্রধানকে দেখতে পাই। সে দীপক প্রধানের বিরুদ্ধে অনেক কথা বলে। তারপর একটা হাসির ঘটনা ঘটে। সবাই যেমন বিয়ে করলে বইয়ের ভয়ে জড়ো হয়ে থাকে, ঠিক সেরকমই এলাকার প্রধান তার বইয়ের কাছে বকুনি খায়, কারণ সে তার মেয়ের জামাতে টাইটা পরাতে পারছিল না, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখছো। তারপর দীপক তার মায়ের সাথে ফোনে কথা বলে। এদিকে পাড়ার কিছু সদস্য আছে তার সাথে দেখা করার জন্য। তারা বলে দীপক যেন তাদের ক্লাবের একজন সদস্য হয় বলে চলে যায়। তারপর তারা সবাই মিলে কথা বলছিল, এমন সময় দীপক তাদের কাছে এসে বসে। তারা সবাই মিলে অনেক গল্পগুজব করেন। কোথায় কোথায় বলে এখানকার প্রধান অর্থাৎ জটিলেশ্বর বাবুর জন্য কোনো ভোটই হয়নি। আরও বলে জটিলেশ্বরের ভাইপোকে নাকি ওই বাড়িওয়ালার ওই বয়স্ক মাস্টারমশাই দুঘা বেতের বাড়ি মেরেছিল। তাই জটিলেশ্বর মাস্টারমশাইকে হুমকি দেয় এবং বাড়িতে গিয়ে মারধর হয়। তাই মাস্টারমশাই পুলিশ কমপ্লেন করে আর জটিলেশ্বরে জেল হয়। এমনকি সে বছর পঞ্চায়েত ভোটে হেরে যায়। এর বদলা হিসেবে মাস্টারমশাইকে স্কুল ফান্ডের টাকা চুরির অপরাধে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর দীপক তার সিনিয়র অফিসারের সাথে দেখা করে ধর্মপুরের ভোটে যেন এবছর কোনো গোলমাল না হয়। পরবর্তী সিনে দীপক তার থানায় এসে উপস্থিত হয় এবং ভারতীয় পতাকা না আটকানো থাকায় তা আটকানোর কথা বলে। সবাই পতাকাকে স্যালুট করে। পরবর্তী আবার মিড ডে মিল খাবার চুরি করার জন্য মানুষ আন্দোলন শুরু করে। সরকারের টাকা লয়ছয় করা চলবে না, এই দাবিতে আন্দোলন করে। এইসব ঘটনা ঘটে ধর্মপুরের প্রাইমারি স্কুলে। প্রতি মাসে সরকার বাচ্চাদের বরাদ্দ টাকা পাঠায় চাল, ডিম ও সামগ্রিক জিনিস কেনার জন্য। তার বদলে সেগুলো বাজারে বিক্রি করে দেওয়া হয়। দীপক ওই প্রাইমারি হেডমাস্টার এর বিরুদ্ধে এফআইআর লিখতে বলে এবং সাসপেন্ড লেটারেরও ব্যবস্থা করতে বলে। এইসব শুনে সে বলে সে একা এসব করেনি। আর এইখানেতেই দুজন প্রধানের মুখোমুখি সাক্ষাৎ হয়, অর্থাৎ একজন দীপক প্রধান, যে একজন পুলিশ অফিসার, আর একজন ওই এলাকার প্রধান জটিলেশ্বর মুখার্জি বাবু। সমস্যার সমাধান হলে চলে যায়। চলে যেতে যেতে জটিলেশ্বর বাবু পরের দিন বিবাহবার্ষিকী হিসেবে নিমন্ত্রণ জানায় তার বাড়ির আসার জন্য দীপক বাবুকে। এইসব কথা হওয়ার পর দীপকও চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখি দীপক প্রধানের বাড়ির প্রতিবেশীর বউ তার স্বামীকে দিয়ে রাতের পোশাকের অ্যাডভার্টাইজ দেয়। অন্যদিকে আবার সবাই আড্ডায় গল্পগুজব করছিল। সেই সাথে অন্যদিকে দীপক প্রধান গ্রামের প্রধানের বাড়িতে আসে তাদের বিবাহবার্ষিক অভিনন্দন জানাতে। তারা সবাই বসে গল্পগুজব করে। দীপককে টাকার জন্য অফার করলে তাকে পুরোপুরি না করে দেয় এবং চলে যায়। তারপর দীপক ও বিবেক দুজনে মিলে কথোপকথন করে। বিবেক বলে চাকরি বাঁচানোর জন্য এসব করে, কিন্তু এইখানে দীপক একটা দারুণ মূল্যবান কথা বলে।
সেটা হলো, একদিন পুলিশের উর্দি পড়েছিলে অপরাধী ধরতে, অপরাধের ভাগীদারি হতে নয়। আর বিবেক তাকে কথা দেয় সে এসব আর করবে না। এরপর দীপকের বাড়ির দৃশ্য দেখানো হয়। তারপর আর কি, তারা দুজনের মধ্যে অনেক ভালোবাসার কথা হয়। তারপর গান শুরু হয়। পরবর্তী সিনে মাস্টারমশাই বাজারে মাছ কিনতে যায়। তো সেখানে গ্রামের প্রধানের লোক বল এসে তাকে অযথা বিরক্ত করে। সেই মুহূর্তে দীপক প্রধান এসে সবটা সামলে নেয়। তারা সবাই মিলে গ্রামের প্রধানকে বলে সব ঘটনা। এটাও বলে মাস্টারমশাই নাকি গোবর্ধন মালি নামে কোনো একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, শোধ করেনি। পরের সিনে মাস্টারমশাই তার ছেলেকে কল করায় সে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এদিকে টাকা শোধ করতে না পারায় মাস্টারমশাই ও তার স্ত্রী খুবই চিন্তিত থাকে। তাই তার স্ত্রী তাকে আবার টিউশন পড়ানোর জন্য শুরু করতে বলে। এইসব কথা বলতে বলতে গোবর্ধনবাবু আসে তাদের কাছে বাকি টাকা শোধ করার জন্য বলতে আসে, আর তারপর চলে যায়। রাতে তারা ছেলেকে ফোন করলে সে আর তোলে না। তারা খুব চিন্তায় থাকে। পরের দিন সকালে স্নান করার জন্য জল না পাওয়ায় প্রতিবেশী মাস্টারমশাইয়ের সাথে ঝগড়া করে। মাস্টারমশাইয়ের স্ত্রী বলে যদি সে ফোন না ধরে তাহলে তার বাসায় যায় যেখানে সে থাকে। এই বলে তারা বেরিয়ে পড়ে। তারা পৌঁছে যায় তার বাসায়। তারা ভেবেছিল যে সে হয়তো খুশি হবে, কিন্তু সে তার বাবা মার সাথে ঝগড়া বিবাদ শুরু করে। তাই মনের দুঃখে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা বলতে চেয়েছিল যেই টাকাটা তার পড়ানোর জন্য খরচ হয়েছিল সেই লোনটা যদি কিছুটা দেওয়া যেত। তারপর এক সিনে আমরা দেখি একটা গ্রামে আগুন লেগেছে, আর দীপক ও তার সহকারী বিবেক মিলে সব কিছু সামলানোর চেষ্টা করে। একটা বাচ্চা ছেলের খুব গুরুতর অবস্থায় দীপক বাইক নিয়ে হসপিটালে নিয়ে আসে। পরের দিন সাংবাদিক আসে, সাথে আসে এসপি ম্যাডাম সব কিছু পরীক্ষণ করার জন্য। আর এইসব ঘটনা ঘটার জন্য দীপক প্রধানকে দায়ী করে। অন্যদিকে মাস্টারমশাইয়ের বাড়ির সামনে পড়ানোর জন্য ব্যবস্থা শুরু করা হয়। মাস্টারমশাই এসব দেখে বলে বন্ধ করতে, বলে এইসব সে আর পারে না। তাই দীপক প্রধানের বউ পড়ানো শুরু করে। চলো পড়ানোর কিছু দৃশ্য দেখি। তারপর একদিন ইচ্ছা করে তাকে পড়ানোর জন্য দীপকের স্ত্রী নাটক করে তার খুব শরীর খারাপ, আর তারা সবাই এ কাজে সফলও হয়। রাতে দীপক ও তার স্ত্রী মিলে অনেক কথা বলে। সকালে গ্রামের প্রধান ও তার দলবল নিয়ে মাস্টারমশাইয়ের বাড়িতে আসে এবং সব ভাঙচুর করে দেয়। দীপকের উপস্থিতিতে আবার সব ঠিক হয়ে যায়। গত 15 বছর পর ধর্মপুরে আবার নতুন করে ভোট শুরু হবে, আর ইলেকশনে ক্যান্ডিডেট হলো মাস্টারমশাই, এই কথা বলে দেয় দীপক প্রধান। একদিন খাবারের কিছু সমস্যা থাকায় বাচ্চারা খেয়ে অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সাথে অপরাধী হিসেবে মাস্টারমশাইকে জেলে নিয়ে যাওয়া হয়। এদিকে রাধুনিকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে, আর সে সব কথা বলে দেয়, আর মাস্টারমশাই জেল থেকে ছাড়া পায়। গ্রামের মানুষও সেসব কথা শুনে তাদের ভুলভ্রান্তি দূর হয়ে যায়। তারা আবার সবাই মিলে মাস্টারমশাইয়ের কাছে পড়বে বলে বাড়িতে আসে। পরবর্তী সিনে দেখি গ্রামের প্রধান ভোট প্রচার চালানোর জন্য দলবল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এদিকে দীপক বারবার মাস্টারমশাইকে বোঝাতে থাকে যেন সে রাজনীতির দায়িত্বভার নেয়। অবশেষে মাস্টারমশাই রাজি হন। এদিকে ধর্মপুরের বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামের প্রধান তার প্রচার চালিয়ে যায়, সাথে সাথে মাস্টারমশাইও তার ভোটের প্রচার চালিয়ে যায়। কিন্তু কোনো ছবি বা পোস্টার যেন না থাকে এই বলেন মাস্টারমশাই তার ভোট চালিয়ে যায়। খুব জোরদার চলছিল ভোট প্রচার। তারই মাঝে এক জায়গায় দেখা যায় রাস্তা যেন বানিয়েছে কার্পেটের উপর পিচ ঢেলে। টাকা দিলেও ঠিকমতো কাজ হয় না। এবার গ্রামের প্রধান ইলেকশনের নমিনেশনের কাগজপত্র জমা দিয়ে চলে আসে। অন্যদিকে মাস্টারমশাই যে কোনোভাবে নমিনেশনের কাগজপত্র জমা দিয়ে চলে আসে। পরের দিন সকালে মাস্টারমশাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভোটের কেন্দ্রস্থলে পৌঁছে যায়। সবাই এক এক করে ভোট দেয়। এদিকে মাস্টারমশাইয়ের ছেলেও আসে ভোট দেওয়ার জন্য। বেশ ভালো রকম ভোট চলছিল। হঠাৎ বোমাবাজি হয় আর মারপিট শুরু হয়। তারপর ধীরে ধীরে দীপক ও তার সহকর্মী মিলে সামলে নেয়। আবার পুনরায় ভোট শুরু হয়। এখানে ভোটের দুটো নাম, একটা জটিলেশ্বর মুখার্জি অর্থাৎ গ্রাম প্রধান, অন্যটা হচ্ছে জীবনকৃষ্ণ সরকার অর্থাৎ ওই মাস্টারমশাই। পরবর্তী কেউ একজন ফোন করলে দীপক প্রধান ও বিবেক চলে যায় একটা অচেনা জায়গায়। সেখানে কেউ নেই। হঠাৎ কিছু লোকজন মিলে ইট ছোড়াছুড়ি করে, আর তারপরই এক গুলির আওয়াজ হয়, যেটা বিবেকের পিঠে লাগে। আহত হয়ে মাটিতে পড়ে যায়, আর তার মনে মনে বাড়ির কথা চিন্তা করে। শেষে মারাও যায়। দীপক তার জন্য কিছুই করতে পারে না। এদিকে বাড়িতে নিয়ে আসলে সবাই খুব কান্নাকাটি করে, আর তার বডিটা গাড়িতে করে নিয়ে চলে যায়। পরবর্তী সিনে দেখি ভোটের গণনা শুরু হবে খুবই তাড়াতাড়ি। তারা সবাই গ্রামের প্রধানের জয়গান নিয়ে বিশাল স্লোগান করে। প্রথম গণনা শেষের দিকে জটিলেশ্বর অর্থাৎ গ্রামের প্রধান 150টি ভোটে এগিয়ে আছে। আবার দ্বিতীয় গণনা শুরু হয়। দ্বিতীয় গণনায় জটিলেশ্বর অর্থাৎ গ্রামের প্রধান মাস্টারমশাই থেকে 50টি ভোটে এগিয়ে আছে। তৃতীয় গণনা শুরু হলো আবার।
তারা শুধু চায় মাস্টারমশাই যেন ভোটে না জিততে পারে, তাই তারা বারবার ঝামেলা শুরু করে। তারই মাঝখানে কিছু কাগজ ইচ্ছা করে নিচে মাটিতে ফেলে দেয়, আর শেষে খবর পাওয়া যায় মাত্র 6টি ভোটে গ্রামের প্রধান জিতে যায়। তাই জটিলেশ্বর প্রাপ্ত ভোট 1507 আর মাস্টারমশাইয়ের প্রাপ্ত ভোট 1501। এদিকে মাস্টারমশাই কিছু কথা না বলে বেরিয়ে আসে ভোটের গণনাঘর থেকে। এরপর গণনাঘরে মারপিট শুরু হলে দীপক থামাতে গিয়ে দেখে মাটিতে কিছু ভোটের কাগজ পড়ে আছে, আর পুনরায় গণনা শুরু হয়। আর শেষে একটা ভোটে মাস্টারমশাই জিতে গেলেন, আর সবাই শুনে খুব আনন্দিত এবং উদ্ভাসিত হয়। গত 15 বছর পর এই প্রথমবার ভোটে মাস্টারমশাই জিতে গেল আর জটিলেশ্বর হেরে গেল। আর নিজের ভুল বুঝে মাস্টারমশাইয়ের ছেলে আবার তার বাবা মার কাছে ফিরে আসে। আর এদিকে দীপক প্রধান আবার তার অন্য জায়গায় ট্রান্সফার হয়, তবে এবার নন্দীপুরে পোস্টিং। তাহলে বন্ধুরা, এর থেকে বোঝা গেল সবসময় সত্যেরই জয় হয়। আজ তাহলে রাখি, আজকের মতো এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল না যেন। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছেই যাবে। ধন্যবাদ।